নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার উপস্থিত আমার মনের বিরুদ্ধে গিয়ে, আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে একটি অনলাইন প্রেডিকশন করার জন্য আমি উপস্থিত। এই প্রেডিকশনটি একজন জাতিকার আমি করব এবং তার বিবাহ সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। বেশি কথা সে জানায়নি, শুধু এটাই বলেছে আমার বিবাহ ঠিক হয়ে গেছে। তো এখন আমার যে বিবাহটা হচ্ছে এটা ঠিক হচ্ছে তো, এই ব্যাপারটা সে জানতে চেয়েছে। এখন প্রশ্ন যেটা হচ্ছে, আমি মাঠে নামার আগে আজকে আমি ভালো খেলবো তো? এর উত্তরটা দেওয়া কাপুরুষতার লক্ষণ। আমি সারা বছর ধরে পড়াশোনা করেছি, এবার পরীক্ষা দিতে যাবার আগে আজকে আমার পরীক্ষাটা ভালো হবে তো, এই প্রশ্নের উত্তর দেওয়াটা কাপুরুষতার লক্ষণ। আমার দিক দিয়ে বলছি, সেরকম আমার বিবাহ সমস্ত কিছু ঠিক, সম্ভবত এই চৈত্র মাস এইগুলোর জন্যই হয়তো বিবাহ আটকে রয়েছে, কতবার যাই হোক। তাহলে সমস্ত কিছু যখন একদম পুরো, সে বলেছে 100% পুরো সমস্ত ঠিক, আর কোনো কিছু ঠিক হবার বাকি নেই, তখন হঠাৎ করে আমার বিবাহিত জীবনটা ভালো হবে তো, আমার বর ভালো হবে তো, আমি যা যা চাইছি সেইগুলো পাবো তো? এই মেয়েটি বাচ্চা মেয়ে, সুতরাং তার মনের মধ্যেই প্রশ্নগুলো আসতেই পারে। কিন্তু এর উত্তরটা যদি আমি কখনো দিই, তাহলে আমার চাইতে কাপুরুষ মানুষ, অ্যাস্ট্রোলজার না অ্যাস্ট্রোলজার সেটাও নয়, কাপুরুষ মানুষ এই দুনিয়াতে আর দুটো নেই। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে, যেহেতু আমার অনলাইন প্রেডিকশন বা আমি যখন কোনো কিছু আলোচনা করি, আমার চেম্বার ফিস বা আমার অনলাইন প্রেডিকশন ফিস এগুলো লেখা থাকে, বা হয়তো কারোর কাছ থেকে জেনেওছে আমার যেটা মনে হচ্ছে, তার কারণ ফিসটা আগে থেকে ডিপোজিট করে দিয়েছে। ফিসটা ডিপোজিট করে তারপরে তার এই প্রশ্ন। সুতরাং আমি দেখবো না, আমি প্রেডিকশন করব না, এটা আমি বলতে পারছি না। তবে সেই সঙ্গে এটাও জানিয়ে রেখে দিচ্ছি, এই প্রেডিকশনটির জন্য আমি কিন্তু কোন রকমের কোনো পারিশ্রমিক নেব না, কোনো ফিস আমি নেব না। যখন এই প্রেডিকশনটি এই কন্যাটি শুনবে, তার আগেই কিন্তু তার ফিসটি আমি ফেরত দিয়ে দেব। যেহেতু বাচ্চা মেয়ে এবং যেহেতু একটা অন্য জগতে, অন্য জীবনে পা রাখতে চলেছে, তাই জন্য তার এই যে কৌতূহল, এই কৌতূহল নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। কিন্তু আমার বিবাহিত জীবনটা ঠিক হবে তো? বিবাহিত জীবনের আমার হাজবেন্ড হ্যান ত্যান চাপ চাপ, কৌতূহল থেকে যা যা প্রশ্ন সে করেছে, তার প্রেডিকশন বা তার উত্তর আমি কোনো মতেই দেব না। এই প্রেডিকশনটিকে আমি অনেকটা ওই গবেষণা করার মতন মনে করেই প্রেডিকশনটি আমি করছি। এখানে আমি তাকে জানাবো যে তার একটা ছক দ্বারা একজন জাতকের তার স্ত্রীর বর্ণনা দেয়া যেতে পারে। যেমন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বা আমার কালপুরুষ ছক দ্বারা আমার স্ত্রী কি রকম হলে আমি সুখী হব, সেটা কিন্তু দেওয়া যায়। বহুবার দিয়ে এসেছি, আবার জাতিকার ক্ষেত্রেও তাই। সেরকমই কিন্তু আমি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে জানাবো যে তোমার বর অ্যাকচুয়ালি কেমন হলে, কি কাজ করলে, কোথায় থাকলে তোমার বিবাহিত জীবনটা সুখের হবে, সমৃদ্ধকর হবে, শান্তিপূর্ণ হবে। এখন কোনো কারণে দেখা গেল পাশের বাড়ির চ্যাংড়া কমলকে তুমি বিবাহ করে নিলে, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে
যে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। আমি একটা এক্সাম্পল দিলাম, কমন বলে কেউ থাকলে সে আবার খারাপ ভেবে নিও না। মানে দেখা যাচ্ছে আমার যেরকম পাত্রের সাথে বা আমার যেরকম পাত্রীর সাথে বিবাহ হওয়ার প্রয়োজন সেরকম না করে হঠাৎ করে আমি তারই তো প্রভাবিত হয়ে গেলাম, যৌন আকাঙ্ক্ষা থেকে ভুল পাত্র বা পাত্রীর সাথে আমার বিবাহ হয়ে গেল, এবং সুতরাং বিবাহিত জীবনটা কখনোই পজিটিভ আকার নেবে না। আমি এইভাবে কিন্তু উত্তরটা দিতে পারি, কিন্তু তোমার প্রশ্নের যেই পাত্রকে তুমি ফাইন্ড আউট করে ফেলেছো, এখন আমি যদি তার ভুল ধরতে চাই তাহলে সত্যি সত্যি আমি মারাত্মক কাপুরুষ, সেই কাজ আমি কোনো মতে করতে পারবো না। এই প্রেডিকশনটি আমি পরিপূর্ণভাবে জাস্ট সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পাওয়ার এবং তার গবেষণা রিলেটেড একটা প্রেডিকশন বলেই মনে করছি, কোন রকমের ফিস নেওয়ার প্রশ্নই নেই। ভবিষ্যতে এই ভুল আর কেউ কখনো করবেন না। আমি যেহেতু মেয়েটির হয়তো এই চৈত্র মাস পেরিয়ে গেলেই বিবাহ রয়েছে, তাই জন্য এখন তাকে মনক্ষুণ্ণ করতে আমি চাইছি না। সে একদম বাচ্চা, সন্তানের চাইতেও ছোট, তাই জন্য অনেকটা ওই পিতৃপ্রভাব দ্বারা আমি মেয়েটির অবশ্যই প্রেডিকশনটি করব, কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক মতে। এবং এটাও জানিয়ে রেখে দিই যে কোনো কারণে যদি তার হাজবেন্ডের যে বর্ণনা দেব আমি, তার সাথে যার বিবাহ হতে চলেছে, দুজন ম্যাচ না করে, সেক্ষেত্রে কিন্তু আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই, কষ্ট পেলে আমি দায়ী নই। তার কারণ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর, কাউকে আনন্দ দেওয়া, কাউকে দুঃখ দেওয়া, এইগুলো কিন্তু আমার কাজ নয়। যেটা সত্যি সেটাই আমি তুলে ধরব। এরপরেও একটা প্রশ্ন আছে, তুমি এত বাচ্চা একটা মেয়ে, তুমি বলছো আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থের মধ্যে কনফিউশন রয়েছে। কেন? যদি তোমার বয়স 60-70, নিজের পক্ষে 55-60 হতো, তবু আমি মেনে নিতাম অনেক বছর আগে, তাই জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা ঠিক মতন নেই। তাহলে তুমি একটা বাচ্চা, অন্তত আমার কাছে তো বটে, এবং তোমার বিবাহ হয়নি, তার মানে তুমি বাচ্চা। এবং সত্যি সত্যি আমি বয়সটা এখানে বলছি না, কেননা প্রফেশনালি প্রেডিকশন না করলেও প্রফেশনাল এথিক্সটা কিন্তু আমি বজায় রাখবো, তাই জন্য কোনো কিছুই বলবো না। তাহলে তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা সঠিক মতন পাওয়া যাবে না কেন? আমি এটা বুঝতে পারলাম না। আরেকটা কথা তোমাকে আমি অবশ্যই বলবো, যেই কথাটা শুনে তোমার হয়তো ভীষণ খারাপ লাগতে পারে। তুমি বলেছো তুমি আমাকে ভীষণ শ্রদ্ধা করো, ভালোবাসো। তুমি বলেছো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের প্রতি তোমার অগাধ বিশ্বাস, তাই জন্য মানে আমাকে দেখার আগেই কিন্তু বহু আগে তুমি বহু অ্যাস্ট্রোলজারের কাছে গেছো, প্রেডিকশন করিয়েছো, এবং তুমি আমাকে বলেছো যে বিবাহের রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইও কিন্তু তুমি করেছো। এখন আমার একটা প্রশ্ন, যে যখন তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন যার কাছে তুমি গেলে সে কি দ্বারা তোমার প্রেডিকশন করলো? হাত দ্বারা? তাহলে তো ভুল হয়ে গেল, কেননা হাতের যে রেখা সেগুলো সৃষ্টি হয় আমাদের নার্ভের দ্বারা। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোন। এটা তো অন্তত কয়েক লক্ষবার আমি বলেছি। তাহলে হাত দেখে যদি তোমার প্রেডিকশন করে থাকে তাহলে ভুল হয়ে গেল। আর যদি হাত না দেখে, তাহলে অ্যাকচুয়ালি আমি সংখ্যাতত্ত্বও তো পাবে না। আমি বুঝে উঠতে পারলাম না কিভাবে তোমার প্রেডিকশনটা করলো এবং কিভাবে নেগেটিভিটি ফাইন্ড আউট করে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলো। রেমিডিয়াল প্রসেস বা স্টোন ফোন কোনো কিছু যদি পড়িয়ে থাকে, আমি এটা বুঝতে পারলাম না। তার কারণ আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন একমাত্র চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ।
তাহলে তুমি নিশ্চয়ই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলে। কিন্তু এখন প্রবলেম যেটা হচ্ছে, আমি অবশ্যই তোমার কালপুরুষ ছকটি বলবো, কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি কিন্তু তোমার কালপুরুষ ছক ক্রিয়েট করে তোমার নেগেটিভিটি অফ হয়েছে সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না মা। তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। আমি মিথ্যে কথা বলে তোমাকে আনন্দ দিতে পারবো না। তেমন সুতরাং শোনার সৎসাহস থাকলে তবেই কিন্তু তুমি বাদবাকিটা শুনো, তা না হলে তুমি কিন্তু এটা ডিলিট করে দিও। বা আমার ইউটিউব চ্যানেল, তুমি তো দেখোই বলেছো, ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখো না, কারণ আমি মিথ্যে কথা কোনো মতেই কিন্তু বলতে পারবো না। আমি একটু তোমার কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি বলছি। তুমি যার কাছে গেছিলে সে নিশ্চয়ই তোমাকে তোমার লগ্ন রাশি সম্পর্কে বলেছিল। তুমি প্রথমেই শুনে রাখো যে তোমার কিন্তু মিথুন লগ্ন এবং মিথুন রাশি, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে লগ্নে কিন্তু অর্থাৎ মিথুনের ঘরে অর্থাৎ বুধের ঘরে চন্দ্র বসে রয়েছে, চন্দ্রের ঘরে বৃহস্পতি বসে রয়েছে। তুমি কিন্তু অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ একটি মেয়ে, বাচ্চা মেয়ে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এবং তোমার কিন্তু মানে যাকে বলে না ব্যক্তিত্ব, সেইটাও কিন্তু মারাত্মকভাবে রয়েছে। এমন নয় হাহা হিহি করে তুমি বেড়াও। তার কারণ মিথুনের ঘরে বুধের ঘরে চন্দ্র এবং শনির অবস্থান রয়েছে। আমি যদি সেকেন্ড হাউস দেখি তাহলে কর্কটের ঘরে চন্দ্রের ঘরে বৃহস্পতি বসে রয়েছে। 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 6 নম্বর ঘর বৃশ্চিকের ঘর, মঙ্গলের ঘরে কিন্তু কেতু এবং প্লুটো বসে রয়েছে। 7 নম্বর ঘর ধনু রাশির ঘর, বৃহস্পতির ঘরে মঙ্গল বসে রয়েছে। ভয় পেও না, মাঙ্গলিক বলে কিন্তু কিচ্ছু হয় না। ও সমস্ত মন গড়া মানুষকে ভয় দেখিয়ে হরহর হরণ করার জন্য, আমি পরে সেটা তোমাকে বোঝাচ্ছি। তাহলে বৃহস্পতির ঘরে ধনুর ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে। নেপচুন বসে রয়েছে মকর রাশির ঘরে, শনির ঘরে। কুম্ভ রাশির ঘর অর্থাৎ 9th হাউসে কিন্তু শনির ঘরে কিন্তু ইউরেনাস এবং শুক্র বসে রয়েছে। 10 নম্বর ঘরে মীন রাশির ঘরে বৃহস্পতির ঘরে সূর্য বসে রয়েছে। 11 নম্বর ঘরে মঙ্গলের ঘরে মেষ রাশির ঘরে বুধ বসে রয়েছে। 12 নম্বর ঘরে বৃষ রাশির ঘরে শুক্রের ঘরে রাহু বসে রয়েছে। তোমাকে প্রথমে একটু দেখিয়ে নি যে কেন আমি বললাম তোমার যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই বা রেমিডিটা তোমাকে যে দিয়েছিল, ধারণ করেছে, ওয়ার যাই হোক, রেমিডিটা কিন্তু কার্যকারী হয়নি। কেন? তার কারণ একটি মেয়ের বিবাহিত জীবন যদি দেখতে হয় তাহলে বৃহস্পতি দ্বারা ক্যালকুলেশন করতে হয়। একটি ছেলের বিবাহিত জীবন যদি দেখতে হয়, স্ত্রী যদি দেখতে হয়, তাহলে কিন্তু শুক্র দ্বারা ক্যালকুলেশন করতে হয়। মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড যদি দেখতে হয় তাহলে কিন্তু বৃহস্পতি দ্বারা ক্যালকুলেট করতে হয়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে চন্দ্রের ঘরে বৃহস্পতি কিন্তু বসে রয়েছে, সে কিন্তু 10 নম্বর এবং 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ। সেই চন্দ্র কিন্তু শনি কানেকশন হয়ে 1 নম্বর ঘরেই বসে রয়েছে, যে কিন্তু 8 নম্বর এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ। এবং 9 নম্বর ঘরটা যদি দেখা যায় তাহলে কিন্তু 9 নম্বর ঘরে ইউরেনাস তো বসেই রয়েছে, শুক্রও কিন্তু বসে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আফটার ম্যারেজ, বিবাহের পর আমি মান সম্মান নিয়ে থাকতে পারছি, আমি আনন্দ পাচ্ছি এবং সুখ পাচ্ছি, স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসছে, সেটা নেগেটিভ হয়ে গেল এই কারণের জন্যই শনি এবং চন্দ্রের ব্যাড রিফ্লেকশন যে বুধের ঘরে রয়েছে, মিথুনের ঘরে রয়েছে,
সেই বুধ কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে এবং সেই মঙ্গল কিন্তু 7 নাম্বার ঘরে বৃহস্পতির ঘরে বসে রয়েছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৃহস্পতি দ্বারা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে বৃহস্পতিটা যদি দেখি এবং 7 নাম্বার ঘরটা যদি দেখি, কেননা 7 নাম্বার ঘরটা পার্টনারের ঘর, বিবাহের ঘর, মানে বিবাহের জায়গাটাও 7 নাম্বার ঘর দ্বারা ক্ল্যারিফাই করে নেওয়া উচিত। এবং যদি আমি খুব ভালো মতন 11th হাউসটা লক্ষ্য করি, কেননা সেটাও তো মঙ্গলের ঘর, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, তুমি পরিষ্কার কিন্তু প্রেম করে বিবাহ করছো, এটা লক্ষ্য করা যাচ্ছে। এই যে তুমি প্রেম করে বিবাহ করছো, তাহলে এই প্রেম করে বিবাহটা কি সঠিক হচ্ছে? আমি পূর্বেই যেটা বললাম, আমি এই দিকটাতেই আলোকপাত করব না, বরং আমি তুলে ধরব তোমার ছক দ্বারা তোমার হাজবেন্ড কেমন হওয়া উচিত। যদি মিলে যায় থামস আপ, যদি না মিলে তাহলে দুঃখ কষ্ট পেলে তুমি আমাকে ব্লেম দিতে পারবে না। আমি তোমার হাজবেন্ড নিয়ে কোনো কথা বলবো না, আমি বলবো যে যে ধরনের পাত্রের সাথে বিবাহ হলে তুমি সুখী হবে। প্রথমেই যদি আমি খুব ভালো মতো লক্ষ্য করি, বৃহস্পতির অবস্থান 5, 7, 9, সেক্ষেত্রে কিন্তু কেতুর অবস্থান, শনির অবস্থান এবং সূর্যের অবস্থান মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেতুর অবস্থান মঙ্গল, তাহলে মঙ্গল এবং বুধের অবস্থান, এবং বুধ শুক্র 5 নাম্বার ঘরকে হিট করছে। আবার যদি শনিকে দেখা যায় তাহলে বুধের ঘরে সেই বুধও কিন্তু 11 নাম্বার ঘরে বসে 5 নাম্বার ঘরকে, শুক্রের ঘরকে হিট করছে, এবং সেই শুক্র কিন্তু আবার শনির ঘরেই বসে রয়েছে। আর সূর্য কিন্তু 3 নাম্বার ঘরে 10 নাম্বার ঘরে বসে কিন্তু সমসপ্তমে সেই বুধকেই হিট করছে। তাহলে তোমার হাজবেন্ডের নাম 9 টি দিয়ে, 9 এস দিয়ে, মানে টি দিয়ে মানে তপন, তারক, হ্যাঁ তমাল, আর 9 এস দিয়ে অনেক নাম রয়েছে, হ্যাঁ সুকান্ত, সৌমেন, শুভ্রজিৎ, হ্যাঁ সুমন্ত, তাহলে এই নামগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে টি দিয়ে অথবা এস দিয়ে কিন্তু তার ভালো নামটি শুরু হবে, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায়। এক্ষেত্রে অনেকে বলে না বাবু ডাক নামে অনেক সময় ডাকা হয়, ডাক নাম দিয়ে নয়, কিন্তু ভালো নামটি তার পি দিয়ে অথবা এস দিয়ে হবে, বা পরিচিত নামটি তার পি দিয়ে অথবা এস দিয়ে হবে, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায়। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৃহস্পতি কিন্তু কর্কটের ঘরে বসে রয়েছে, এবং সেই বৃহস্পতির ঘরে কিন্তু সূর্য আর মঙ্গল বসে রয়েছে। সেই সূর্য 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আর মঙ্গল কিন্তু 11 নাম্বার এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এবং এই 6 নাম্বার ঘরে কিন্তু কেতু এবং প্লুটো বসে থেকে শুক্রকে হিট করছে। তাহলে তুমি প্রেমই করো, তুমি দেখে শুনেই বিবাহ করো, হোয়াটএভার যাই করো, তুমি এখন যেটা করছো সেটা প্রেমজ বিবাহ করছো, এটা লিখে দেওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে 3639 কানেকশন, উত্তর পশ্চিম, পূর্ব পশ্চিম উত্তর, তাহলে উত্তর পূর্ব পশ্চিম, উত্তর পশ্চিম যে কোনটা, সেই কোনটা মানে আমাদের ভারতটাকে যদি আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করি, তাহলে কিন্তু উত্তর এবং পশ্চিম, উত্তর পশ্চিম যে কোনটা, সেই কোণে কিন্তু তার জন্ম হয়েছে। তোমার যিনি হাজবেন্ড হতে চলেছেন তার জন্ম হয়েছে, জন্মস্থান এটা লিখে দেওয়া যায়। মানে হসপিটালের কথা বলছি না, মানে জন্মে যে বাড়িতে তার সে বড় হয়েছে, সেটা কিন্তু এই উত্তর পশ্চিম কোণে অবস্থিত, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। এইবার ব্যাপার যেটা হচ্ছে, আমি যদি খুব ভালো মতন মঙ্গল দ্বারা ক্যালকুলেট করি 4, 7, 8 নাম্বার ঘর, তাহলে সূর্য, বৃহস্পতি, শনি, চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান, তাহলে কিন্তু 12 নাম্বার ঘরকে এবং 6 নাম্বার ঘরকে সমসপ্তম হিট করছে, এবং আমাদের মঙ্গল কেতু এবং শুক্র রাহুর অবস্থান চলে আসছে, এবং তার মধ্যখানে কিন্তু 10 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর এবং 2 নাম্বার ঘর উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তোমার সাথে যার বিবাহ হওয়া উচিত,
এবং তুমি যার সাথে বিবাহ হলে তুমি সুখে থাকবে, ভালো থাকবে, সে কিন্তু ভিন রাজ্যে কাজ করছে বা অন্য দেশে কাজ করছে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। একই পাড়াতে সে কাজ করছে, বিজনেস করছে, তাহলে নেগেটিভ হয়ে গেল। আমি তোমাকে আঘাত দিতে চাই না, আবার বলছি, তোমার সঠিক মতন বিবাহের জন্য যে হাজবেন্ড, সে কিন্তু ভিন রাজ্যে কাজ করা উচিত অথবা অন্য দেশে কাজ করা উচিত। এটা একদম চ্যালেঞ্জ কা সাথ বলে দেওয়া যায়। এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, আমি যদি বৃহস্পতি দ্বারা, কেননা বৃহস্পতি দ্বারা হাজবেন্ডকে ক্যালকুলেট করা হয় এবং মঙ্গল দ্বারাও ক্যালকুলেট করি, মঙ্গল মানে প্রেমের ক্ষেত্রে বলছি না, 7 নম্বর ঘর মানে কিন্তু বৈবাহিক জায়গাটাও বোঝায়। 7 নম্বর ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর। তাহলে বৃহস্পতি এবং মঙ্গলের একত্রীকরণের মধ্যে দিয়ে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 4 নম্বর, 11 নম্বর, 6 নম্বর ঘর দ্বারা প্রথমত কিন্তু চন্দ্র কোলাপস হয়ে যাচ্ছে, চন্দ্র নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা চলে আসছে এবং সূর্য অত্যধিক পাওয়ারফুল হয়ে যাবার জন্য তোমার সাথে যেই জাতকটির বিবাহ হওয়া উচিত তোমার ভালো থাকার জন্য, তার মানে সেই জাতকটির বাবা মায়ের মধ্যে সম্পর্ক সঠিক থাকবে না। প্রথমত হচ্ছে তার বাবা ভীষণ রাজভারী টাইপের মানুষ হবে, আপোস করতে চাইবে না, আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক থাকবে, অ্যাডজাস্ট করা, হ্যাঁ কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করার কোনো প্রশ্নই ওঠে না তার জীবনে। এবং এক্ষেত্রে পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কোনো মতেই কিন্তু সেই ছেলেটির বাবা মা একসাথে বসবাস করছে না, নয় তাদের মধ্যে সেপারেশনের জায়গা চলে এসছে, নয় তারা ডিভোর্সি, এটা ডেফিনিট ভাবে বলা যায়। মানে বুঝতে পারছো তো, তোমার সাথে যেই ছেলেটির বিবাহ হওয়া উচিত তোমার ছক অনুযায়ী, তার বাবা মা কখনো কিন্তু একসাথে থাকবে না, দুজনে ডিটাচমেন্ট হয়ে যাবে, সেপারেশনের জায়গা বা আলাদা থাকার জায়গা বা ডিভোর্সের জায়গা, এটা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে বৃহস্পতি এবং শনি, আমাদের মঙ্গলকে নিয়ে ক্যালকুলেশন করছি, বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর বৃহস্পতির ঘরেই যে সূর্যের অবস্থান রয়েছে, সে কিন্তু 4 নম্বর ঘরকে হিট করছে। তাহলে 4 নম্বর ঘর দ্বারা কিন্তু ব্যক্তিগত জীবনকেও বোঝা যায়। তাহলে ছেলেটির ব্যক্তিগত জীবনে নয় ছেলেটি একমাত্র সন্তান হবে, আর তা না হলে কিন্তু সে বাড়ির বড় সন্তান হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এটা আজকের দিনে লিখে দেওয়া যায়। তেমন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৃহস্পতি এবং শনির যে কানেকশন ক্রিয়েট হচ্ছে সমসপ্তমে 8 হাউস, এবং সেই শনি কিন্তু চন্দ্রের সাথে বসে রয়েছে এবং 1 2 3 4 5 6 7 মঙ্গলকেই হিট করছে, বৃহস্পতির ঘরকে হিট করছে। তাহলে এই যে তোমার যে বর হওয়ার কথা, সে কিন্তু ভীষণ রোগা হওয়ার কথা, এবং তার শরীর অনুযায়ী কিন্তু তার হাতগুলো পাগুলো লম্বা লম্বা হওয়ার কথা এবং ভীষণই কিন্তু রোগা হওয়ার কথা। যেমন এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা যেটা দেখা যাচ্ছে যে সেকেন্ড হাউস, যেহেতু বৃহস্পতি দ্বারা যদি ক্যালকুলেশন করি সেকেন্ড হাউস, তাহলে সেই সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতির ঘরেই বসে রয়েছে এবং 4th হাউসকে হিট করছে ফার্স্ট। আবার যদি আমি মঙ্গল দ্বারা ক্যালকুলেট করি, তাহলে 8 হাউসের অধিপতি গ্রহ কে হচ্ছে, যে শনি হচ্ছে, সে কিন্তু চন্দ্রের সাথে বুধের ঘরে বসে আছে, সেই বুধ কিন্তু আবার 11th হাউসে হিট করছে, বা 4 নম্বর ঘরেরও কিন্তু অধিপতি গ্রহ, এবং 2:1% মধ্যে দিয়ে বৃহস্পতিকে হিট করছে। একদম লিখে দেওয়া যায় যে তোমার হাজবেন্ড, প্রপার হাজবেন্ডের গড়নের মধ্যে অবশ্যই কিন্তু তার সুন্দর একটা দাড়ি গোঁফ থাকার কথা, আমার মতন ছন্ন ছাড়া নয়। আমি তো ধরো বাদ দিয়ে দাও, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম নয়, এরকম হলে মানুষ ভয় পেয়ে যাবে, এরকম নয়, সুন্দর দাড়ি গোঁফ থাকার জায়গা, দাড়ি গোঁফ থাকবেই থাকবে, সে কখনো দাড়ি গোঁফ বিহীন হবে না, দাড়ি গোঁফ থাকবেই থাকবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যেমন এবার বৃহস্পতি দ্বারা ক্যালকুলেট করতে গেলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে 7 নম্বর ঘরে মঙ্গলের অবস্থান কিন্তু পাওয়ারফুল হয়ে রয়েছে, কারণ মঙ্গল এবং বৃহস্পতি অত্যন্ত পজিটিভ।
মঙ্গল কিন্তু বাহনকে মানে রিপ্রেজেন্ট করে, এবং 10 নম্বর ঘরে বৃহস্পতির ঘরে কিন্তু আমাদের সূর্য বসে রয়েছে। জাতকটির নিজস্ব কার থাকবেই থাকবে, এবং সেই কারটা কিন্তু একটা ন্যানো কিনে নিলাম সেটা নয়, দামি কার, হয়তো লাক্সারিয়াস, একদম দারুণ লাক্সারিয়াস কার হয়তো হলো না, কিন্তু দামি কার, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু রাহু যেহেতু শুক্রের ঘরে, এবং শুক্র 5 নম্বর ঘরে, একাধিক কার থাকার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা তোমারই যখন হাজবেন্ড হতে চলেছে, তার বয়স তো এমন কিছু নয়, পরবর্তীকালে কিন্তু একাধিক সে কারের মালিক হবে, গাড়ির মালিক হবে, 4 হুইলারের মালিক হবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজকের দিনে তার একটা না একটা কিন্তু তার কার রয়েছে, এবং সেটা কিন্তু বেশ ভালো এবং বেশ দামি কার, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার 8 হাউসকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, কারণ বৃহস্পতি দ্বারা ডাইরেক্ট 8 হাউস হিট হচ্ছে, এবং 8 হাউসের অধিপতি গ্রহ 9 হাউসের জায়গাও, সেখানে শুক্র বসে রয়েছে, এবং সেই 8 নম্বর এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র কানেকশন ক্রিয়েট হয়ে যাবার জন্য তুমি কিন্তু শ্বশুর বাড়ির সুখ পাবে না। মানে আমি গেলাম, শাশুড়ি মা রেঁধে বেড়ে দিল, হ্যাঁ, যত্ন অত্তি করলো, সেরকম সুখ তুমি পাবে না। শ্বশুর বাড়িতে গিয়ে দেখলে হয়তো চাকর বাকর রয়েছে, কিন্তু কেবলমাত্র দেখবে শ্বশুর মশাই রয়েছে। আমি আবার বলছি, আমি যে বিশ্লেষণটা করছি এটা কিন্তু প্রপার অর্থে যার সাথে বিবাহ হলে তুমি সুখী হবে, সমৃদ্ধশালী হবে, শান্তি পাবে, তার কথাই কিন্তু বলছি আমি। কিন্তু তুমি কখন একদমই কিন্তু তুমি এখন যার সাথে বিবাহ করছো তার সাথে ম্যাচ করতে যেও না। যদি ম্যাচ হয়ে যায়, ভেরি নাইস, তার কারণ নেগেটিভিটি কিন্তু তুমি অফ করোনি। আমি আবার একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে দিলাম, যে তুমি যে বলেছো প্রেডিকশন করিয়েছি, তুমি যে বলেছো রেমেডি নিয়েছি, তাহলে তুমি যে বলেছো একাধিক অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, তারা প্রেডিকশনটা করলো কি করে? এই প্রশ্নটা কিন্তু আমার থেকে গেল। তারা যে রেমেডিটা দিল, তারা প্রেডিকশনটা করলো কি করে? কেননা তুমি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিচ্ছ, সেটা তো ভুল তুমি বলছো, তাহলে সংখ্যাতত্ত্ব দ্বারাও হবে না, হাত দ্বারা কোনো মতেই সম্ভব নয়। তাহলে সে প্রেডিকশনটা করলো কি করে? এই প্রশ্নটা কিন্তু আমার থেকে যাচ্ছে। এইবার খুব ভাইটাল একটা পয়েন্ট আমি তোমাকে তুলে ধরছি, মঙ্গল বৃহস্পতির অবস্থান। মঙ্গল বৃহস্পতি সমসপ্তমে যদি দেখা যায়, তাহলে শনি চন্দ্রের নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে চলে আসছে। আবার যদি সূর্যকে দেখা যায়, সূর্য বৃহস্পতি, সে কিন্তু 4 নম্বর ঘরে, সেই 4 নম্বর ঘরের অধিপতি মঙ্গল বুধের আন্ডারে চলে আসছে। লিখে দেওয়া যায় ইন্টারকাস্ট বিবাহ, একদম চোখ বন্ধ করে লিখে দেওয়া যায় ইন্টারকাস্ট বিবাহের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবার তোমার হাজবেন্ড, যেই হাজবেন্ড প্রপার অর্থে হওয়া উচিত, তার আমি একটু স্বভাবটা নিয়ে বলি। চন্দ্র এবং শনির ব্যাড রিফ্লেকশন বুধের ঘরে, বুধ কর্মফলের জায়গায়, তোমার ছকের কর্মফলের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। এবার এই যে শনি 8 নম্বর ঘর, এবং যদি আমি 9 নম্বর ঘর, শুক্র এবং শনির একত্রীকরণ ইউরেনাস 1 2 3 4 5 6 7 রবিকে হিট করছে, সেই রবি কিন্তু 10 নম্বর ঘরে বসে থাকার জন্য একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ভীষণ পিটে টাইপের হবে। বিছানা কুচকে থাকলে শুতে চাইবে না, জামা কাপড় একদম কেচে ইস্ত্রি করা না হলে পরতে চাইবে না, হ্যাঁ, কোন জায়গায় কোন দেখা যাচ্ছে এইটা ওখানে ছড়ানো, বাস আগে সে নিজেই ঠিক করতে থাকবে। আর বৃহস্পতির অবস্থান প্রত্যেকটা ক্ষেত্রে, কেননা মঙ্গল যদি আমি দেখি, মঙ্গল কেতুর জায়গাটা যদি দেখি, রবির জায়গাটা যদি দেখি, সব কিন্তু বৃহস্পতির দ্বারা একত্রীকরণ রয়েছে। খাবার ব্যাপারে মারাত্মক রকমের পিটপিটে টাইপের হবে এবং স্বল্পা আহারী হবে, এটাও কিন্তু আজকের দিনে লিখে দেওয়া যায়। কেমন লিখে দেওয়া যায়? কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সূর্য যখন 4 নম্বর ঘরকে হিট করছে, এই ক্যালকুলেশনটা খুব ইজিয়েস্ট, এবং সে যখন 11 নম্বর ঘরে বসে 5 নম্বর ঘরকে হিট করছে, তার মানে রাজনীতি সম্পর্কে তার ইন্টারেস্ট মারাত্মক থাকবে। সে কখনোই কিন্তু রাজনীতি করবে না, মানে নেতা হওয়ার কোনো চান্স নেই, বা রাজনীতির সাথে যুক্ত থাকবে না। কিন্তু দেখা গেল নিউজ চ্যানেলই হোক, মোবাইলে হোক,
সারাক্ষণ রাজনীতি সম্পর্কে তার একটা কৌতূহল মারাত্মক ভাবে থাকবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেকেন্ড হাউস মঙ্গল দ্বারা ক্যালকুলেশন করলে যদি শনির অবস্থান দেখা যাচ্ছে এবং এই ক্ষেত্রে রবির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তাহলে রবি শনির একত্রীকরণের জায়গাটাও যদি লক্ষ্য করা যায়, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে 3 নম্বর ঘর দ্বারা যদি ক্যালকুলেশন করি 1 2 3 4 5 6 7 শুক্র এবং শনির একত্রীকরণ, আবার যদি সূর্য দ্বারা করি তাহলে 4th হাউস বুধের ক্যালকুলেশন অবস্থান রয়েছে, হ্যাঁ, কন্যা রাশির ঘরে, এবং সেই বুধের ঘরে কিন্তু শনি এবং চন্দ্রের অবস্থান। প্রচন্ড কম কথা বলবে, প্রচন্ড কম কথা বলবে, হাসবেই না, ভীষণ কম কথা বলবে, সারাক্ষণ সিরিয়াস হয়ে থাকবে, মুখের মধ্যে হাসি বলে কিচ্ছু থাকবে না, মজা করতে জানবে না, তাকে কিছু বললে সেটা সিরিয়াস নেবে, হ্যাঁ, তার মধ্যে কিন্তু একদম একটু মজা করব, আনন্দ করব, হাসবো, প্রাণ খোলা, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। ভীষণ চাপা স্বভাবের, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সারাক্ষণ ভীষণ সিরিয়াস থাকবে, কিন্তু এই ক্যালকুলেশন দ্বারা এটাও বোঝা যাচ্ছে সে কিন্তু মানে খুব সারাক্ষণ কোনো না কোনো কাজ করে চলেছে। এই ল্যাপটপ বা কোনো মানে দেখা যায় এখন যেমন এআই ফিআই এইগুলো বেরিয়েছে, আমি এগুলো সম্পর্কে সেরকম জানি না, এর সম্পর্কে মারাত্মক নলেজ তার থাকবে। সেও তো কম বয়সী, যত বয়স বাড়বে মারাত্মক নলেজ, এবং কম্পিউটার সম্পর্কে তার জ্ঞান, হ্যাঁ, সায়েন্স সম্পর্কে তার জ্ঞান, এগুলো কিন্তু মারাত্মক থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার কেতুর জায়গায় যদি চলে আসি, মঙ্গল কানেকশন, মঙ্গল বৃহস্পতির কানেকশন, কেতু দ্বারা কি করা হয়, আমার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি.সুমন্তজি চৌধুরীর মধ্যেই বলা রয়েছে, কেতু দ্বারা কিন্তু তিল নিরূপণ করা হয়। তাহলে যেহেতু মঙ্গল এবং কেতুর অবস্থান, সে কিন্তু রাহু কানেকশন রয়েছে, তাহলে কি হচ্ছে, সাধারণত্বের বাইরে কিন্তু কেতু মঙ্গলের ঘরে বসে রয়েছে, এবং মঙ্গল বৃহস্পতি দ্বারা কিন্তু চন্দ্র এবং শনিকে হিট করছে, সেটাও কিন্তু বুধের ঘর। তাহলে তিল হোক, যা কিছু হোক, তিল হোক, আঁচিল হোক, হোয়াটএভার যাই হোক, কখনো কিন্তু কালো হবে না, সেটা কিন্তু লাল হবে, এবং এই জাতকটি কিন্তু বেশ ভালো ফর্সা হবে বা লালচে টাইপের ফর্সা হবে, এটাও কিন্তু লিখে দেওয়া যায়। এবং তিলগুলো কিন্তু তার কালো তিল কখনো হবে না, বাদ বাকি অন্য যে কোনো কালারের হতে পারে, বেশিরভাগই লালচে টাইপের তিল বা লাল তিল হতে পারে, আঁচিল হতে পারে, জরুল হতে পারে, যা যা কিছু আছে, তখন কিন্তু কখনো কালো তিল হবে না, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এখন বৃহস্পতি মঙ্গলের অবস্থান, বৃহস্পতি সূর্যের অবস্থান, ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু এক্ষেত্রে রয়েছে, সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে, ফিজিক্যালি না হলেও ভাবগতভাবে চন্দ্র এবং বৃহস্পতির একত্রীকরণ কি করে, একত্রীকরণ কিন্তু গজকেশরী যোগ সৃষ্টি করে, এবং সে 8 নম্বর ঘরকেও হিট করছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি যদি বৃহস্পতির 5 নম্বর ঘরে কেতুর অবস্থান দেখি, 7 নম্বর ঘরে শনির অবস্থান দেখি, 9 নম্বর ঘরে সূর্যের অবস্থান দেখি, এবং মঙ্গলের ক্ষেত্রেও যদি সূর্য, বৃহস্পতি, শনি, চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান দেখি, তাহলে লিখে দেওয়া যায় ভীষণ ধর্মভীরু হবে, ভীষণ ঈশ্বর তত্ত্বকে বিশ্বাস করবে, ঈশ্বরকে মারাত্মক মানবে, এবং ঈশ্বর গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিং, কিন্তু ঈশ্বরের তত্ত্ব থেকে অনেক সময় কুসংস্কারচ্ছন্ন হয়ে যাওয়ার একটা প্রবণতাও মানুষের মধ্যে লক্ষ্য করা যায়, সেই কুসংস্কারও কিন্তু তার মধ্যে মারাত্মক ভাবে থাকবে। মানে ঈশ্বরকে একদম অন্ধের মতন কিন্তু ভক্তি করবে। বিশ্বাস আর ভক্তি এক জিনিস নয়, বারবার ধরে বলেছি যে ভক্তি হচ্ছে স্ত্রীলিঙ্গ আর বিশ্বাস হচ্ছে পুলিঙ্গ। ভক্তি হচ্ছে তাই যা মানুষের মধ্যে একেবারে ঢোকে, একেবারে কোন রকমের জিজ্ঞাসা নেই, আর ভক্তি আর বিশ্বাস হচ্ছে পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই যে, কেননা মঙ্গল এবং বৃহস্পতি দ্বারাই কিন্তু সব ক্যালকুলেশন। এটা মনে হতে পারে সারাক্ষণ মঙ্গল বৃহস্পতি কেন, কিন্তু মঙ্গল বৃহস্পতি দ্বারা সবচেয়ে পাওয়ারফুল, মঙ্গল এবং বৃহস্পতির আন্ডারে যা যা প্ল্যানেট আসছে, রবি হয়ে যাচ্ছে, এবং সেই রবি কিন্তু বৃহস্পতি, এবং সেই রবি কিন্তু মানে যে বৃহস্পতির ঘরে বসে রয়েছে, সেই বৃহস্পতি 2 নম্বর ঘরে বসে 2:1% মধ্যে দিয়ে রবিকেই হিট করছে, এবং 8 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে।
তাহলে আগেই বললাম আইডেন্টিটি ক্রাইসিস। আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, এমন নয় বিবাহের পর বউ যা বলবে একেবারে বউয়ের কথা অন্ধের মতন বিশ্বাস করে দিলাম না। সে নিজে যেটাকে ঠিক মনে করবে, কারোর ক্ষমতা নেই সেটাকে বেঠিক করে দেবার, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কারোর কথা কিন্তু সে কানে নেবে না, কারোর কথা সে কিন্তু কানে নেবে না। মারাত্মক রকমের কিন্তু তার মধ্যে ব্যক্তিত্বর জায়গা আমি লক্ষ্য করতে পারছি, ভীষণ কাজ পাগল মানুষের জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। একটা কথা আমি অবশ্যই বলবো, শনি এবং চন্দ্র, চন্দ্রের ঘরে বৃহস্পতি 8 নাম্বার 9 নাম্বার ঘর, 4 নাম্বার 10 নাম্বার 12 নাম্বার এবং 6 নাম্বার ঘরকে হিট করছে। ক্ষেত্রে কিন্তু কোন গ্রহের অবস্থান একদম পরিপূর্ণভাবে মানে পাওয়ারফুল ভাবে প্রকাশিত হচ্ছে না। একটা টাকা খরচা করতে গেলেও, সে ওয়েস্ট বেঙ্গলের বাইরেই থাকুক আর দেশের বাইরেই থাকুক, একটা টাকা খরচা করতে গেলেও সে কিন্তু চিন্তা ভাবনা করে খরচা করবে। হ্যাঁ, নতুন বিয়ে করেছি টাকা উড়িয়ে দিলাম না। আমি যেটা লক্ষ্য করি, সো কল্ড আমরা যাকে কিপটে বলি, সেটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, নিয়ে চলে এলাম। আমি যেমন আজ পর্যন্ত মার্কেটে গিয়ে জীবনে কোনোদিন আলু কত, বেগুন কত, পটল কত, মাছ কত জিজ্ঞাসা করিনি। এই 1 কিলো মাছ দিয়ে দাও, এই দিয়ে দাও, সেই দিয়ে দাও। এটা আমার ড্রব্যাকস, এটা আমার মারাত্মক নেগেটিভ জায়গা। আমি জীবনে কখনো জিজ্ঞেসই করতে পারি না, এই আলু কত গো, এই আবার বলবে এইবার দরদাম করো। কিন্তু এই মানুষটা সম্পূর্ণ কিন্তু মানে সাংসারিক, সে একটি টাকা বেফালতু খরচ করবে না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর পয়েন্ট বললাম মা। যদি এইগুলো তোমার, যার সাথে বিবাহ একদম পুরোপুরি বিবাহের আয়োজন সমাপ্ত হয়ে গেছে, এর সাথে যদি মানে মিল খায়, একদম পাতি ভাষায় বলছি মিল খায়, তাহলে কিন্তু একদম ঠিক আছে। আর যদি মিল না খায়, তাহলে তুমি আমাকে হিট করো না, তুমি আমাকে খারাপ ভেবো না, তুমি আমাকে কখনোই কোনো খারাপ কথা বলবে না, তুমি ভীষণ আমাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, বিশ্বাস করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কিচ্ছু করার নেই। কেননা তুমি তো কারোর কাছে না কারোর কাছে গেছিলে এবং নেগেটিভিটি ফাইন্ড আউট তিনি করেছিলেন, রেমেডি দিয়েছিলেন। কিন্তু আমি যেটা ছকের মধ্যে লক্ষ্য করতে পারছি, তোমার নেগেটিভিটি অফ হয়নি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস তোমাকে থাকতে হবে। যদি তুমি নেগেটিভিটি মানে তুমি তো তোমার দিক দিয়ে নেগেটিভিটি অফ করেছো এবং ইউজ অ্যামাউন্ট দিয়েছো, ঠিক আছে, কিন্তু যদি এই যে আমি বিবরণগুলো দিলাম তার সাথে তোমার যিনি হাজবেন্ড হতে চলেছেন, বর হতে চলেছেন, স্বামী হতে চলেছেন, তার মিল মানে মিল না মেলে, তাহলে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তোমাকে আমি শুধু একটা কথাই বলবো, তুমি আমাকে বলতেই পারো যদি না মেলে তাহলে কি আমি আপনার কাছে যাব? কখনোই আসবে না। যদি না মেলে তাহলে কখনোই আসবে না। যে কাজ তুমি করে ফেলেছো, সেই কাজের, সেই কর্মের কর্মফলটা কিন্তু তোমাকে পেতেই হবে। সেটাকে আমি চেঞ্জ করে দিতে পারবো না, এত ক্ষমতা আমার নেই। কেমন, যে কাজ তুমি করে ফেলেছো, তাহলে তো যাদের 498 কেস চলতো আমার কাছে চলে এসে বলতো 498 কেস অফ করে দিন, সম্ভব নয়। যে কাজ তুমি করে ফেলেছো তার সেই কাজের কর্মফল তোমাকেই কিন্তু ভোগ করতে হবে। কিন্তু সেই কাজের কর্মফল ভোগের পর নতুন জীবন যাপন যদি কেউ করে, তোমার কথা বলছি না, তুমি সুখী হবে আমি জানি, তখন কিন্তু আমি তাকে প্রোটেকশন দিতে পারি। বোঝাতে পারলাম? আমি আবার পরিশেষে তোমাকে আমি বলছি, তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমাকে শ্রদ্ধা করো, সম্মান করো, আমি তোমাকে ভীষণ স্নেহ করি বললে ভুল হবে, তোমাকে তো আমি চিনি না, কিন্তু তোমার বয়স বা তোমার কথা বলা বা তোমার মানে শিশু সুলভ আচরণ আমার মধ্যে স্নেহের সঞ্চার করলেও আমি অপারক। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হিসেবে আমি অপারক। আমি তোমাকে মন গড়া আনন্দের খবর, মন গড়া সুখের খবর, স্বাচ্ছন্দ্যের খবর আমি দিতে পারবো না, কেননা আমি একজন প্রেডিক্টর। এবং যেটা লক্ষ্য করলাম সেটাই বললাম, শুধু ডাইরেক্ট বললাম না, আমি ঘুরিয়ে বললাম তোমারই ভালোর জন্য। এক হলে ঠিক আছে, না হলে আমার কিচ্ছু করার নেই মা। আজকের মতন এইটুকুই, নমস্কার।